ভিডিওর শুরুতে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই ভিডিও থেকে আয়ের অংশ হতে 15% খরচ করা হবে একটি এতিমখানার জন্য। চাইলে আপনিও ভিডিওতে লাইক করে, কমেন্ট করে এবং শেয়ার করে এই মহৎ কাজে অংশগ্রহণ করতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও আপনাদের জন্য নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর একটি কথা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। বেশি কথা না বাড়িয়ে চলুন ঘটনাটি শুরু করা যাক। আন্ধার মানিক গ্রামের সেই রাতটা ছিল নিকষ কালো। অমাবস্যার আকাশ যেন কেউ পৃথিবীর উপরে কালো আলকাতরা ঢেলে দিয়েছে। মেঠোপথের দুপাশে ঝোপঝাড় আর বাঁশের এমন গণবিন্যাস যে বাতাসের সামান্য ফিসফিসানিও মনে হয় কারো চাপা দীর্ঘশ্বাস। গ্রামের স্কুল শিক্ষক রহমান সাহেব পাশের গ্রাম থেকে ফিরছিলেন, হাতে একটা পুরনো টর্চ লাইট, কিন্তু সেটার আলো এই আদিম অন্ধকারের কাছে বড়ই অসহায়। গ্রামের ঠিক শেষ মাথায় বিশাল একটা পুরনো দিঘি, যার পাশ দিয়ে চলে গেছে সরু মেঠো পথটি। স্থানীয়দের বিশ্বাস ওই দিঘির পাড়ে শেওলা ধরা গাব গাছটায় এমন কিছু থাকে যা মানুষের চোখে সচরাচর ধরা দেয় না। রহমান সাহেব যখন দিঘির কাছাকাছি পৌঁছলেন হঠাৎ খেয়াল করলেন চারপাশটা অস্বাভাবিক স্তব্ধ হয়ে গেছে। ঝিঝি পোকার ডাক থেমে গেছে, এমনকি বাতাসের শব্দটুকুও নেই। ঠিক তখনই তার নাকের ডগায় ভেসে আসলো তীব্র একটা মাংস পচা গন্ধ। তিনি পা চালালেন দ্রুত, কিন্তু কয়েক কদম যেতেই তার শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেল। তার ঠিক পেছনেই কেউ হাঁটছে। তিনি থামলে শব্দটা থেমে যায়, তিনি জোরে হাঁটলে শব্দটাও দ্রুত হয়। ওকে সাহস সঞ্চার করে টর্চের আলোটা পেছনে ফেললেন তিনি, কিন্তু সেখানে কেউ নেই। শুধু পথের ধুলোয় হালকা ঘূর্ণি উঠছে। কিন্তু যেই তিনি সামনে ঘুরলেন দেখলেন পথের ঠিক মাঝখানে একটা ছায়া দাঁড়িয়ে আছে। কুচকুচে কালো দীর্ঘাকার এক অবয়ব। অবয়বটার কোনো স্পষ্ট মুখ নেই, শুধু আগুনের ভাটার মতো দুটো লাল চোখ অন্ধকারের বুক চিরে জ্বলজ্বল করছে। রহমান সাহেব চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। অশরীর মূর্তিটি কোনো শব্দ ছাড়াই তার দিকে এগোতে লাগলো। মেঠো পথের ধুলাবালির উপর দিয়ে সে যেন ভাসতে ভাসতে আসছে। তার লম্বা লম্বা হাতগুলো যখন রহমান সাহেবের গলার দিকে এগিয়ে এলো তখন তিনি অনুভব করলেন এক অসহ্য কনকনে ঠান্ডা, যেন বরফের স্পর্শ। মূর্তিটা যখন তার ঠিক সামনে তখন সে তার চোয়ালটা অস্বাভাবিকভাবে বিস্তৃত করলো। সেখান থেকে বেরিয়ে এলো কোনো মানুষের কণ্ঠস্বর নয়, বরং হাজারটা পশু পাখির একসাথে চিৎকার করার মতো এক বীভৎস শব্দ। রহমান সাহেব প্রাণপণে তার পকেটে রাখা ছোট্ট দোয়ার বইটি চেপে ধরলেন এবং নিজের সমস্ত শক্তি দিয়ে দৌড়তে শুরু করলেন। পেছন থেকে সে মাংস পচা গন্ধটা আর বিকট হাসিটা তাকে ধাওয়া করছিল। দৌড়তে দৌড়তে তিনি যখন গ্রামের চেনা জনবসতির আলো দেখতে পেলেন তখনই পায়ের নিচের মাটি যেন কেউ টেনে ধরল। তিনি আছাড় খেয়ে পড়লেন। জ্ঞান হারাবার ঠিক আগ মুহূর্তে তিনি দেখলেন সেই কালো ছায়াটা বাঁশঝাড়ের উপর দিয়ে একটা অমানসিক দ্রুততায় মিলিয়ে যাচ্ছে। পরদিন সকালে গ্রামবাসী তাকে অচেতন অবস্থায় দিঘির পাড় থেকে উদ্ধার করে। আশ্চর্যজনকভাবে তার গলার চারপাশে কালশিটে দাগ পড়েছিল, যা দেখতে অনেকটা মানুষের আঙুলের ছাপের মতোই, কিন্তু লম্বায় সেগুলো ছিল অস্বাভাবিক। সেই ঘটনার পর রহমান সাহেব 7 দিন জ্বরে শয্যাশায়ী ছিলেন। কিন্তু গল্পটা সেখানেও শেষ হয়নি, বরং সেই রাতের পর থেকে গ্রামের সেই মেঠো পথ নিয়ে এক নতুন আতঙ্কের রাজত্ব শুরু হলো। রহমান সাহেব সুস্থ হওয়ার পর যখন প্রথম মুখ খুললেন তার বর্ণনা শুনে পুরো গ্রামবাসী স্তব্ধ হয়ে গেল। তিনি জানালেন সেই ছায়াটা যখন তাকে স্পর্শ করেছিল তখন তার মনে হচ্ছিল যে তার শরীরের রক্ত যেন বরফ হয়ে জমে যাচ্ছে। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল তার গলার সেই কালশিটে দাগগুলো। গ্রামের ওঝা কাশেম আলী সেই দাগ দেখে কপালে ভাঁজ ফেলে বললেন, এ তো সাধারণ কোনো জিনের কাজ না, এ হলো রক্তখেকো শাকচুন্নির থাবা। দিঘির পারে কেউ অপঘাতে মারা গেলে এমন অতৃপ্ত আত্মা ওখানেই ডেরা বাঁধে। রহমান সাহেবের ঘটনাটির ঠিক 3 দিন পর গ্রামের রাখাল ছেলে ফজলু নিখোঁজ হলো। সে সন্ধ্যায় গরু নিয়ে ওই মেঠো পথ দিয়ে ফিরছিল। পরের দিন ভোরবেলা ফজলুকে পাওয়া গেল দিঘির ধারে সেই পুরনো গাব গাছের মগডালে। তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম, আর সারা শরীরে অদ্ভুত সব আঁচড়ের চিহ্ন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো অত উঁচুতে ফজলু উঠল কিভাবে? তার তো গাছ বেয়ে ওঠার অত ক্ষমতা নেই। ফজলুর যখন জ্ঞান ফিরল সে শুধু বিড়বিড় করে বলতে লাগলো, ও আসছে। ওর পা উল্টো দিকে ঘোরানো, ওর শরীরে মাংস পচা গন্ধ। সেই গন্ধে দম বন্ধ হয়ে আসে। গ্রামের জোয়ান ছেলেরা ঠিক করলো এবার এই অশরীরীর উপদ্রব শেষ করতে হবে।
তারা 5-6 জন মিলে লণ্ঠন, বল্লম আর লাঠি নিয়ে সেই মেঠো পথে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিল। রাত তখন প্রায় 12টা। চারপাশটা যেন এক অদ্ভুত এক নিস্তব্ধতায় ঢাকা। হঠাৎ করে দিঘির মাঝখান থেকে একটি শব্দ ভেসে এলো, যেন বিশাল বড় কোনো পাথরকেও জলে ছুঁড়ে মেরেছে। টর্চের আলো সেদিকে ফেলতেই সবার রক্ত হিম হয়ে গেল। দিঘির মাঝখানে পানির উপর দিয়ে কেউ একজন হেঁটে আসছে। সাদা কাপড়ে ঢাকা এক নারী মূর্তি, কিন্তু তার চুলগুলো পা পর্যন্ত লম্বা এবং সেগুলো সাপের মতো কিলবিল করছে। তার পা দুটো আসলেও পেছনের দিকেই ঘোরানো ছিল। মূর্তিটি যখন তীরের কাছে এলো তখন তার শরীর থেকে সেই চেনা মাংস পচা গন্ধ ছড়িয়ে পড়ল চারপাশে। গ্রামের যুবকেরা চিৎকার করে লাঠি উঁচিয়ে তেড়ে গেল, কিন্তু কাছে যেতেই তারা দেখল সেখানে কেউ নেই। শুধু শূন্য বাতাসে এক অট্টহাসির প্রতিধ্বনি হতে লাগলো। হঠাৎ দলের সবচেয়ে সাহসী ছেলে রহমত অনুভব করলো তার কাঁধে কেউ হাত রেখেছে। সে পিছনে তাকিয়ে দেখে সেই বীভৎস চেহারা তার একদম মুখের কাছে, আর মুখ গহ্বর থেকে রক্তবর্ণের জীব বেরিয়ে আসছে আর চোখ দুটো দিয়ে আগুনের ফুলকি ছুটছে। রহমত কিছু বুঝে ওঠার আগেই তাকে এক ঝটকায় মেঠো পথের ধুলোয় আছাড় দিয়ে ফেলে দিল এক অদৃশ্য শক্তি। সেই রাতে তারা কোনো মতে প্রাণে বেঁচে ফিরেছিল, কিন্তু গ্রামের সেই মেঠো পথটি চিরতর অভিশপ্তই হয়ে গেল। গ্রামের মানুষ এখন সন্ধ্যার আগেই ঘরে ফেরে। রাতের বেলা ওই মেঠো পথে কেউ হাঁটলে এখনো শোনা যায় কোনো এক নারীর করুণ কান্নার শব্দ, দ্রুতবেগে কারো দৌড়ে আসার আওয়াজ, অথচ কাউকে দেখা যায় না। বাতাসে ভেসে আসে সেই তীব্র মাংস পচা গন্ধ। আন্দারমানিক গ্রামের সেই অভিশপ্ত মেঠু পথটি যেন এক জীবন্ত নরক। রহমত আর ফজলুর ঘটনার পর গ্রামের মাতাব্বর সিদ্ধান্ত নিলেন শহর থেকে বড় কোনো তান্ত্রিক বা আধ্যাত্মিক সাধককে না আনলে এই আপদ যাবে না। খবর দেওয়া হলো পার্শ্ববর্তী মহাকুমার বিখ্যাত সাধক তমিজউদ্দিনকে। তিনি যখন গ্রামে পা রাখলেন তখন বিকেলের সূর্যটা রক্তবর্ণ ধারণ করে ডুবুডুবু অবস্থায়। তমিজউদ্দিন মেঠো পথটার শুরুতেই থমকে দাঁড়ালেন। তিনি তার ঝুলি থেকে কিছু সরিষা পড়া আর ধূপ বের করে বাতাসে ছিটিয়ে দিলেন। ধূপের ধোঁয়াটা স্বাভাবিকভাবে উপরে না উঠে মাটির সমান্তরালে সাপে খোপের মতো এঁকে বেঁকে দিঘির দিকে ছুটতে লাগলো। সাধক গম্ভীর গলায় বললেন, এ শুধু শাকচুন্নি নয়, এ হলো ব্রহ্মদত্তের অভিশাপ আর প্রেতাত্মার এক অশুভ মিলন। এই মেঠোপথের নিচে কোনো এক সময় নিরাপরাধ মানুষের রক্ত ঝরেছে, যা এখন এই জঙ্গল আর জলাশয়কে তৃষ্ণার্ত করে তুলেছে। সেদিন ছিল ঘোর অমাবস্যা। তমিজউদ্দিন একাই দিঘির পাড়ে সেই গাবগাছের নিচে আসন পাতলেন। গ্রামের লোকজনকে কড়া নির্দেশ দেওয়া হলো, রাত না ফুরানো পর্যন্ত কেউ যেন ঘরের দরজা জানালা না খোলে, আর বাইরে থেকে যে পরিচিত কণ্ঠই ডাকুক না কেন যেন তারা কোনো সাড়া না দেয়। রাত যখন প্রায় 2 প্রহর তখন শুরু হলো তাণ্ডব। পুরো গ্রাম হঠাৎ কেঁপে উঠল এক অমানুষিক আর্তনাদে। গ্রামের লোকজন ঘরের ভেতরে ভয়ে সিটিয়ে রইল। তারা শুনতে পেল মেঠোপথের শত শত ঘোড়া দৌড়ে যাওয়ার মতো শব্দ, অথচ গ্রামের কোনো ঘোড়া নেই। মেঠোপথের ধুলাবালির মধ্যে তমিজউদ্দিন যখন মন্ত্র পড়ছিলেন তখন দেখলেন চারপাশ থেকে অন্ধকারটা যেন জমাট বেঁধে একটা বিশাল দেওয়ালে পরিণত হচ্ছে। সেই দেওয়াল চিরে বেরিয়ে এলো সেই দীর্ঘাকার ছায়া। তবে এবার সে একা নয়, তার পেছনে সারি সারি আরো অনেক ছায়া, যাদের মাথা নেই, কারো হাত নেই বা কারো পা নেই, বা কেউ হামাগুড়ি দিয়ে আসছে। সেই প্রধান অশরীরী মূর্তিটি তমিজউদ্দিনের গণ্ডির সামনে এসে দাঁড়ালো। তার গলার স্বর এবার হাজারটা বজ্রপাতের মতো গর্জে উঠল, তমিজ, তুই কি জানিস না এই পথ আমাদের? এখানে যারা হাঁটবে তাদের প্রাণ আমাদের খাদ্যে পরিণত হবে। তমিজউদ্দিন ভয় পেলেন না। তিনি তার সামনে থাকা তামার থালায় রাখা পবিত্র পানি ছিটিয়ে দিলেন। সেই পানি আগুনের গোলার মতো অশরীরীদের উপরে গিয়ে পড়ল। সাথে সাথে এক বীভৎস চিৎকারে মেঠো পথের 2 ধারে বাঁশঝাড় নুয়ে পড়ল। গাছগুলো একে অপরের সাথে বাড়ি খেয়ে এমন শব্দ তৈরি করলো যেন কেউ হাড় চিবিয়ে খাচ্ছে। হঠাৎ তমিজউদ্দিন দেখলেন মেঠো পথটা যেন সাপের মতো দুলছে। মাটি ফেটে গিয়ে সেখান থেকে কালো রঙের তরল বের হতে লাগলো। সেই তরল থেকে কয়েকটা কঙ্কালসার হাত বেরিয়ে সাধকের পা টেনে ধরার চেষ্টা করলো। সাধক বুঝলেন এটা কেবল একটা ভুতুরে কারসাজি নয়, বরং এই জমিও এখন অশুভ শক্তিতে আচ্ছন্ন। সাধক তার লাঠি দিয়ে মাটিতে এক বিশাল আঘাত করলেন। এক তীব্র আলোর জলকানির সাথে সাথে দিঘির পানি টকবক করে ফুটতে শুরু করলো। সে আলোর ছটায় দেখা গেল দিঘির তলদেশ থেকে উঠে আসছে শত বছরের পুরনো কঙ্কালের স্তূপ। সেই নারী মূর্তিটি, যার পা উল্টো দিকে ছিল, সে এক শেষ চিৎকার দিয়ে দিঘির অতল গহ্বরে তলিয়ে গেল। ভোর হওয়ার সাথে সাথে চারপাশটা আবার শান্ত হয়ে এলো। কিন্তু তমিজউদ্দিনকে যখন গ্রামবাসী উদ্ধার করতে গেল দেখলো তার গায়ের চাদরটা শতচ্ছিন্ন, আর তার চুলগুলো এক রাতেই ধবধবে সাদা হয়ে গেছে। আজও সেই মেঠো পথটি আছে, কিন্তু সেই রাতের পর থেকে পথটি যেন বদলে গেছে। পথটি এখন সোজা নয়, কেমন যেন কুটিলভাবে এঁকে বেঁকে জঙ্গলের ভেতরে হারিয়ে গেছে। দিনের বেলাতেও সেখানে রোদের আলো ঠিকমতো পৌঁছয় না। তমিজউদ্দিনের সেই যুদ্ধের পর কয়েক দশক কেটে গেছে। আন্ধারমানিক গ্রাম এখন আর আগের মতো বিচ্ছিন্ন নয়।
বিদ্যুৎ এসেছে, পিচ ঢালা বড় রাস্তাও হয়েছে, কিন্তু সেই পুরনো মেঠো পথটি সেই গ্রামবাসী আর সরকারের নজর এড়িয়ে যেন নিজেই নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। ঝোপঝাড় আর লতাপাতায় ঢাকা সেই পথটি এখন আর কেবল একটি পথ নয়, সে যেন একটা জীবন্ত গোলকধাঁধা। গ্রামের বর্তমান প্রজন্মের ছেলে আরিয়ান, সে শহরে পড়াশোনা করে। ভূত প্রেতে তার বিন্দু পরিমাণ বিশ্বাস নেই। বন্ধুদের সাথে বাজি ধরে সে ঠিক করলো 21শে ফেব্রুয়ারির অন্ধকারের রাতে সেও ওই পুরনো মেঠো পথ ধরে একাই দিঘির পার পর্যন্ত যাবে এবং সেখানে নিজের একটি ছবি তুলে আসবে। গ্রামের প্রবীণরা তাকে অনেক নিষেধ করলেন, কিন্তু আধুনিকতার অহংকারে আরিয়ান কেবলমাত্র শুধু হাসল। রাত 12টার পর আরিয়ান যখন সেই পথের মুখে দাঁড়ালো, তার হাতে ছিল আধুনিক হাই বিম টর্চ আর গলায় ঝুলানো দামি ক্যামেরা। শুরুতে সব ঠিকই ছিল, কিন্তু পথের ভেতরে 20 কদম এগোতেই সে অনুভব করলো তার স্মার্টফোনের জিপিএস কাজ করছে না। ঘড়ির কাঁটাগুলো যেন পাগলের মতো ঘুরছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো মেঠো পথটা যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে না গিয়ে বারবার ঘুরে ফিরে তাকে একই জায়গায় নিয়ে আসছে। টর্চের শক্তিশালী আলো যেখানেই পড়ছে সেখানেই অন্ধকারের দেওয়াল যেন আরো ঘন হয়ে তাকে গ্রাস করতে চাইছে। হঠাৎ করে চারপাশ থেকে এক ঘন হলুদ রঙের কুয়াশা নামতে শুরু করলো। সেই কুয়াশা থেকে ভেসে আসতে লাগলো অস্পষ্ট কিছু ফিসফিসানি, যেন হাজার হাজার মানুষ একসাথে নিচু স্বরে নিজেদের মধ্যে কথা বলছে। আরিয়ান ঘামতে শুরু করলো। হঠাৎ তার কানে এলো এক অতি পরিচিত ডাক, আরিয়ান, বাবা আরিয়ান, ঘরে আয়। আরিয়ান চমকে উঠল। আরে, এ তো তার মৃত দাদির কণ্ঠ। তিনি তো 5 বছর আগেই মারা গেছেন। সে টর্চ ঘুরিয়ে দেখল কুয়াশার ভেতরে সাদা কাপড় পরা এক বৃদ্ধা অভয়ব দাঁড়িয়ে। কিন্তু সে যখন সেদিকে দৌড়ে গেল, দেখল সেখানে কেউ নেই, কেবল একজোড়া নতুন মাটির সরা পড়ে আছে, যার ভেতর থেকে পচা মাংসের উৎকৃষ্ট গন্ধ বের হচ্ছে। আরিয়ান যখন আতঙ্কিত হয়ে ফিরে আসার চেষ্টা করলো, তখন সে দেখল মেঠো পথটি আর মেঠো পথ নেই। সেটি এখন বিশাল জলভূমিতে পরিণত হয়েছে। সেই জলভূমির মাঝখান থেকে উঠে এলো সেই আদিম বিভীষিকা তমিজুদ্দিন, যাকে দমন করেছিল, কিন্তু এবার সে আরো শক্তিশালী। তার অবয়ব এখন প্রায় 10 ফুট লম্বা। তার সারা শরীরে জ্যান্ত সাপেরা কিলবিল করছে, আর তার বুক চিরে বেরিয়ে আসছে মানুষের হাড়গোড়। সে যখন মুখ খুলল, তখন আরিয়ান দেখল তার দাঁতগুলো ধারালো লোহার শলাকার মতো। সে আর্তনাদ করে বলল, তমিজ আমাকে বেঁধেছিল, কিন্তু মানুষের রক্ত আমাকে আবার জাগিয়ে তুলেছে। আরিয়ান দেখল তার চারপাশে মাটির ভেতর থেকে ছোট ছোট কালো হাত বেরিয়ে আসছে। সেগুলো তার পা আঁকড়ে ধরল। সে অনুভব করলো তার পায়ের হাড়গুলো মটমট করে ভেঙে যাচ্ছে। ক্যামেরাটা হাত থেকে পড়ে গেল, আর লেন্সের ভেতর দিয়ে সে দেখতে পেল তার নিজের ছায়াটা তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে সেই অশরীরী মূর্তির সাথে গিয়ে মিশেছে। পরের দিন সকালে আরিয়ানকে আর খুঁজে পাওয়া যায়নি। কেবল সেই পুরনো মেঠো পথের মাঝখানে পাওয়া গেল তার ক্যামেরাটি। আশ্চর্যের বিষয় হলো, ক্যামেরার মেমোরি কার্ডে একটি মাত্র ভিডিও রেকর্ড করা ছিল। ভিডিওতে দেখা যাচ্ছে আরিয়ান একাই অন্ধকারের মধ্যে কথা বলছে, আর তার পেছনে বিশাল এক ছায়া তাকে ধীরে ধীরে তুলে নিয়ে দিঘির জলের দিকে হেঁটে যাচ্ছে। কিন্তু ভিডিওর শেষে দেখা যায় আরিয়ানের চেহারাটা ধীরে ধীরে বদলে সেই সাদা চুলের তমিজুদ্দিনের মতো হয়ে যাচ্ছে। এখন আর কেউ ওই পথের ধারে কাছেও যায় না। গ্রামের লোক বলে তমিজুদ্দিনের আত্মা আর আরিয়ানের প্রাণ এখন সেই মেঠো পথের পাহারাদার হয়ে গেছে। যারা ভুল করে ওই পথে যায় তাদের ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে যায়। বর্ষার রাতে যখন জমজম করে বৃষ্টি পড়ে, তখন দিঘির পাড়ে সেই গাবগাছ থেকে এখনো লণ্ঠনের আলো দেখা যায়, আর মেঠো পথের কাদামাটিতে মানুষের পায়ের ছাপের পাশে দেখা যায় একজোড়া বিশালাকার উল্টো দিকে ঘোরানো পায়ের চিহ্ন। আন্ধারমানিক গ্রামে সেই মেঠো পথ এখন আর কেবল একটি কাহিনী নয়, এটি একটি জীবন্ত অভিশাপ, যা প্রতি অমাবস্যায় নতুন শিকারের অপেক্ষায় উৎপেতে থাকে। এই ছিল আমাদের আজকের এপিসোডের প্রথম ঘটনা। ঘটনাটি কেমন লেগেছে তা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না। আমরা চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। নীলগঞ্জ গ্রামটা এমনিতে শান্ত, কিন্তু গ্রামের উত্তর প্রান্তে জীর্ণ পুরনো হাসপাতালটা নিয়ে মানুষের ভয়ের শেষ নেই। ব্রিটিশ আমলের লাল ইটের বিল্ডিং, দেয়াল বেয়ে নেমেছে অজস্র বট আর পাকুড়ের শিকড়। স্থানীয়রা বলে ওটা এখন জ্যান্ত মানুষের জায়গা নয়। বিশেষ করে হাসপাতালের পেছনের দিকে অবস্থিত সেই স্যাঁতস্যাঁতে লাশকাটা ঘর বা মর্গের দিকটা দিনের বেলাতেও কেউ মারায় না। গল্পের শুরু এক অমাবস্যার রাতে। গ্রামের চোর রমজান আর তার সার্গেত কাশেম পুলিশের তাড়া খেয়ে উপায় না দেখে হাসপাতালের ভাঙা প্রাচীর টপকে ভেতরে ঢুকে পড়ল। অন্ধকারে লুকানোর জন্য তারা বেছে নেয় সেই পরিত্যক্ত মর্গের বারান্দাটা। চারদিকে ভ্যাপসা পচা গন্ধ আর ফরমালিনের তীব্র ঝাঁঝালো ঘ্রাণ। কাশেম ফিসফিস করে বলল, ওস্তাদ, জায়গাটা ভালো ঠেকছে না, চলো পালাই। রমজান ধমক দিয়ে উঠল, চুপ, বাইরে পুলিশ ঘুরছে, এখানে কিছুক্ষণ থাকলেই সব ঠান্ডা হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর থেকে একটি অদ্ভুত শব্দ ভেসে এলো, যেন কোনো ভারী ভোঁতা অস্ত্র দিয়ে মাংস কোপানো হচ্ছে।
চপ চপ চপ। মর্গের মরিচে ধরা দরজাটা সামান্য ফাঁকা হয়েছিল। কৌতূহল সামলাতে না পেরে রমজান উকি দিল ভেতরে। যা দেখল তাতে ওর গায়ের রক্ত হিম হয়ে গেল। ঘরের মাঝখানে রাখা পাথরের টেবিলের উপর একটা বাতি জ্বলছে। টেবিলের উপর শুয়ে রাখা একটা পুরনো লাশ, যার পেটটা চেরা, আর সেই লাশের উপরে বসে আছে কুচকুচে কালো দীর্ঘাকার এক বিভীষিকা। তার গায়ের চামড়া অনেকটা পোড়া মাংসের মতো ঝুলে আছে, চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল। সবচেয়ে ভয়ানক ছিল তার মুখ। লম্বা লম্বা ধারালো দাঁত দিয়ে সে খুবলে খুবলে লাশের কাঁচা মাংস খাচ্ছে। হাড় চিবানোর মর্মর শব্দে নিস্তব্ধ ঘরটা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। এটা সাধারণ কোনো ভূত বা প্রেত নয়, এটা একটা নরখাদক জিন, যে কিনা দীর্ঘকাল ধরে এই পরিত্যক্ত মর্গের লাশের উপর নির্ভর করে বেঁচে আছে। হঠাৎ কাশেমের হাত থেকে টর্চটা মাটিতে পড়ে গেল। আতপ শব্দ হতেই সেই বীভৎস প্রাণীটা খাওয়া থামিয়ে দিল। তার লম্বা ঘাড়টা অদ্ভুতভাবে 160 ডিগ্রি ঘুরে গেল দরজার দিকে। লাল চোখ দুটো সরাসরি রমজানের উপর পড়ল। পরের কয়েক সেকেন্ড ছিল এক বীভৎস দুঃস্বপ্ন। জিনটা এক অমানসিক গর্জন দিয়ে ঝাঁপিয়ে পড়ল দরজার উপর। কাশেম পালানোর চেষ্টা করতেই জিনটা তার দীর্ঘ নখালো হাত বাড়িয়ে কাশেমের পা ধরে ফেলল। চোখের পলকে কাশেমকে টেনে হিঁচড়ে মর্গের ভেতরে নিয়ে গেল সে। রমজান স্তম্ভিত হয়ে দেখল তার চিরকালের সঙ্গীকে সেই নরখাদক জিনটি স্রেফ একটা কাগজের মতো ছিঁড়ে ফেলল। সাদা মার্বেলের মেঝে মুহূর্তেই রক্তে লাল হয়ে উঠল। সেই পৈশাচিক উল্লাসে জিনটা কাশেমের বুকের হাড় মরমর করে ভাঙতে শুরু করল। রমজান দিক বিদিক জ্ঞান হারিয়ে দৌড় দিল। সে অনুভব করতে পারছিল পেছনে তার বীভৎস সত্তাটা তার তপ্ত নিঃশ্বাস ছাড়ছে। হাসপাতালের করিডোর দিয়ে দৌড়ানোর সময় সে শুনতে পেল সেই অট্টহাসি, যেন দেওয়ালগুলোও হাসছে। রমজান যখন জ্ঞান হারিয়ে হাসপাতালের গেটের কাছে পড়েছিল, ঠিক সেই সময় মর্গের ভেতরে চলছিল এক পৈশাচিক উৎসব। সেই নরখাদক জিনটি কেবল লাশের মাংস খেয়েই তৃপ্ত ছিল না, সে খুঁজছিল তাজা রক্ত। কাশেমের দেহটা তখনও নিথর হয়ে পড়েছিল টেবিলের উপরে। জিনের দীর্ঘ নখগুলো কাশেমের বুকের পাঁজরের ভেতরে ঢুকে গেল। হঠাৎ সেই অন্ধকার ঘরে বাতাসের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল। জিনের মুখ থেকে নির্গত হতে লাগলো কালচে ধোঁয়া। সে কাশেমের কানের কাছে মুখ নিয়ে এক অদ্ভুত ভাষায় বিড়বিড় করতে লাগলো। সেই ভাষা কোনো মানুষের ভাষা নয়, যেন নরকের ভেতর থেকে উঠে আসা এক প্রাচীন মন্ত্র। রাত বাড়ার সাথে সাথে হাসপাতালের পুরনো বিল্ডিংটা যেন জ্যান্ত হয়ে উঠল। গ্রামের যে কয়জন সাহসী লোক লাঠি নিয়ে হাসপাতালের কাছে গিয়েছিল রমজানকে খুঁজতে, তারা থমকে দাঁড়ালো। তারা দেখলো হাসপাতালের ভাঙা জানালা দিয়ে দেখা যাচ্ছে ভেতরে ধাউ ধাউ করে নীল আগুন জ্বলছে। মর্গ থেকে শুধু একজনের নয়, শত শত মানুষের আর্তনাদ ভেসে আসছে, যেন বছরের পর বছর ধরে ওই ঘরে যত মানুষ ব্যবচ্ছেদ হয়েছে তাদের সবার আত্মা আজ জেগে উঠেছে সেই জিনের আহ্বানে। গ্রামের গুণী রহমতুল্লাহ খবর পেয়ে ছুটে এলেন। তিনি হাসপাতালের পাঁচিলের কাছেই পা রাখতেই পিছিয়ে এলেন। তার হাতের তসবিটা আচমকা ছিঁড়ে দানাগুলো চারদিকে ছড়িয়ে পড়ল। তিনি কাপা গলায় বললেন, ওটা সাধারণ কোনো জিন নয়, ওটা হলো খবিশে আদম। ও একবার তাজা রক্তের স্বাদ পেয়েছে, আজ রাতে ও পুরো গ্রাম তছনছ করে দিবে। রাত তখন 2টো। হঠাৎ হাসপাতালের ছাদ থেকে এক বিশাল ডানাওয়ালা ছায়া উড়ে এসে গ্রামের মোড়লের বাড়ির গোয়ালঘরের উপরে পড়ল। মুহূর্তের মধ্যে সব শান্ত হয়ে গেল। তারপর শুরু হলো গরুগুলোর করুণ চিৎকার। গ্রামবাসী টর্চ আর মশাল নিয়ে ছুটে এলো। তারা দেখলো গোয়ালঘরের চাল উড়ে গেছে। ভেতরে সেই নরখাদক জিনটি একটি ষাঁড়কে 2 হাতে শূন্যে তুলে ধরেছে। তার চোখ থেকে তখনও আগুনের ফুলকি বেরোচ্ছে। জিনের গায়ের দুর্গন্ধে বাতাসে নিঃশ্বাস নেওয়া দায় হয়ে পড়েছে। কেউ একজন সাহস করে তার দিকে মশাল ছুঁড়ে মারল, কিন্তু আগুন জিনের গায়ে লাগামাত্রই তা নীল হয়ে নিভে গেল। জিনটি এবার মানুষের দিকে ঘুরে তাকালো। তার চোয়ালটা বুক পর্যন্ত ঝুলে পড়েছিল, আর সেখান থেকে ঝরতে লাগলো ঘন কালচে লালা। সে ফিসফিস করে বলল, তোরা আমাকে অনেক বছর অভুক্ত রেখেছিস, আজ নীলগঞ্জ শ্মশান হয়ে যাবে। অবস্থার বেগতিক দেখে গুণী রহমতুল্লাহ এক মুঠো লোহার মেশানো বালু নিয়ে মন্ত্র পড়ে জিনের দিকে ছুঁড়ে মারলেন। বালুগুলো জিনের গায়ে লাগামাত্রই সেখানে অ্যাসিডের মতো ধোঁয়া উঠতে শুরু করলো। জিনটি যন্ত্রণায় এমন এক চিৎকার দিল যে গ্রামের কয়েকটা পাকা বাড়ির জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল। রহমতুল্লাহ চিৎকার করে বললেন, সবাই পালাও, আমি ওকে বেশিক্ষণ আটকে রাখতে পারবো না। জিনটি এবার রুদ্রমূর্তি ধারণ করলো। তার দেহ ফুলে ফেপে দ্বিগুণ হয়ে গেল। সে তার দীর্ঘ হাত বাড়িয়ে রহমতুল্লাহর ঘাড় চেপে ধরল, কিন্তু গুনিন তার শেষ শক্তি দিয়ে পকেটে থাকা একটি প্রাচীন আয়না বের করে জিনের চোখের সামনে ধরলেন। আয়নায় নিজের কুৎসিত চেহারা দেখা মাত্রই জিনটি থমকে গেল। জিনের দুনিয়ায় এটা তাদের দুর্বলতা, নিজের আসল বীভৎস রূপ তারা সহ্য করতে পারে না। মুহূর্তের মধ্যে এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটল। হাসপাতালের পুরনো মর্গটা ধসে পড়ল মাটির নিচে। সেই সাথে এক তীব্র ঘূর্ণি বাতাসে এসে জিনটিকে উড়িয়ে নিয়ে গেল সেই ধ্বংসস্তূপের ভেতরে। আকাশ বিদীর্ণ করে এক শেষ চিৎকার শোনা গেল, তারপর সব নিস্তব্ধ।
পরের দিন সকালে দেখা গেল হাসপাতালের সেই মর্গ বা লাশ কাটা ঘরের কোনো চিহ্ন নেই। সেখানে কেবল এক বিশাল গভীর গর্ত, যেখান থেকে এখনো ভ্যাপসা পচা গন্ধ আর ধোঁয়া বেরোচ্ছে। কাশেমের কোনো চিহ্ন পাওয়া যায়নি, যেন সে কোনোদিনই ছিলও না। রহমতুল্লাহ গুনিনের সে মরণপণ লড়াইয়ের পর গ্রামবাসী ভেবেছিল বিপদ আসলেই কেটে গেছে, কিন্তু তারা জানতো না ওই নরখাদক জিন বা খবিশে আদম আসলে কোনো সাধারণ অশরীর সত্তা নয়। এটা ছিল প্রাচীন অভিশাপ যা মাটির গভীরে শিকড় গেড়ে বসেছিল। মর্গ ধসে পড়ার 7 দিন পর থেকে নীলগঞ্জে শুরু হলো এক নতুন বিভীষিকা। হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে যে বিশাল গর্ত তৈরি হয়েছিল, সেখান থেকে প্রতি রাতে এক অদ্ভুত শব্দ আসতে লাগলো। মনে হতো মাটির অনেক গভীরে কেউ যেন পাথর দিয়ে হাড় ভাঙছে। প্রথম দিকে গ্রামবাসী ভাবল মনের ভুল, কিন্তু যখন গ্রামের পুকুর ঘাটে সারি বেঁধে মরা মাছ ভেসে উঠল এবং সেগুলোর শরীর থেকে মাংস উধাও হয়ে গেল, তখন আতঙ্ক ছড়িয়ে পড়ল ঘরে ঘরে। রহমতুল্লাহ গুনিন তখনও শয্যাশায়ী। জিনের সেই মরণ ঝাপটায় তার বুক আর পিঠের হাড় চুরমার হয়ে গিয়েছিল। তিনি জ্বরের ঘরে বিড়বিড় করে বলতেন, ও ফিরেছে, ও দরজা খুঁজে পেয়েছে, ও এবার মাটির তলা দিয়ে আসবে। গ্রামের মাতাব্বর হাশেম মিয়ার ছেলে জাহিদ ছিল যুক্তিবাদী। সে ভূত প্রেত বিশ্বাস করত না। এক রাতে সে বন্ধুদের সাথে বাজি ধরল যে সে ওই ধসে পড়া মর্গের গর্তের পাশে এক রাত একা কাটাবে। হাতে একটা দুনলা বন্দুক আর শক্তিশালী টর্চ নিয়ে সে গেল সেই ধ্বংসস্তূপে। রাত যখন 12টা, চারপাশ নিঝুম। হঠাৎ জাহিদ অনুভব করলো তার পায়ের তলার মাটি কাঁপছে। টর্চের আলো ফেলতেই দেখলো গর্তের ভেতর থেকে এক জোড়া লম্বা কালো কুচকুচে হাত বেরিয়ে আসছে। হাতগুলোর আঙ্গুল মানুষের চেয়েও লম্বা এবং নখগুলো অনেকটা বর্ষার ফলার মতো ধারালো। জাহিদ ভয় পেয়ে বন্দুক কুচিয়ে গুলি চালালো, কিন্তু গুলির শব্দ মিলিয়ে যেতেই ভেসে এলো সে ভয়ঙ্কর অট্টহাসি। সে নরখাদক জিনটি এবার মাটি ফুঁড়ে বেরিয়ে এলো। তার শরীরের চামড়া খসে পড়ছে, আর সেই খসে পড়া স্থান দিয়ে দেখা যাচ্ছে ভেতরের কাঁচা মাংস। সে জাহিদের সামনে এসে দাঁড়ালো। জাহিদ দেখলো জিনের পেটের দিকটা একদম স্বচ্ছ। সেখানে আগের রাতে খাওয়া কাশেমের হাড়গুলো নড়াচড়া করছে। পরদিন সকালে জাহিদের শুধু বন্দুকটাই পাওয়া গিয়েছিল, আর তার পাশে পড়েছিল এক মুঠো মানুষের চুল মেশানো কালো রক্ত। গ্রামের মানুষের চাপে রহমতুল্লাহ গুনিনকে শেষবারের মতো উঠে দাঁড়াতে হলো। তিনি জানতেন ওই জিনকে দমানোর একমাত্র পথ হলো হাসপাতালের একদম নিচতলায় লুকানো সেই সিক্রেট চেম্বার বা গোপন কক্ষ। ব্রিটিশ আমলে ওখানে নাকি অনেক রাজবন্দীকে গোপনে হত্যা করে মর্গে পাঠিয়ে দেওয়া হতো। ওই ঘরটি ছিল জিনের আসল আস্তানা। রহমতুল্লাহ গ্রামের কয়েকজন সাহসী যুবককে নিয়ে প্রবেশ করলেন সেই ধ্বংসস্তূপের ভিতরে, হাতে আগরবাতি, লোবান আর বিশেষ কিছু প্রাচীন কবচ। গর্তের ভেতর দিয়ে নিচের দিকে নামতেই দেখা গেল এক আদিম সুড়ঙ্গ। সেখানে দুর্গন্ধ এতটাই তীব্র যে মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। দেয়ালে দেয়ালে মানুষের করটি দিয়ে অদ্ভুত সব নকশা করা। সুড়ঙ্গের শেষ মাথায় একটা বিশাল লোহার দরজা। রহমতুল্লাহ মন্ত্র পড়ে সেই দরজায় হাত দিতেই সেটা আপনা আপনি খুলে গেল। ভেতরে যা ছিল তা দেখে সবার হৃৎপিণ্ড থমকে গেল। ঘরের মাঝখানে কাশেম আর জাহিদের অর্ধভুক্ত দেহগুলো ঝুলছে, আর সামনে রাখা একটি বেদি, যার উপরে বসে সেই নরখাদক জিনটি তার নিজের গায়ের পচা মাংস ছিঁড়ে খাচ্ছে। মানুষের মাংস শেষ হয়ে গেলে সে নিজের মাংস খেতে শুরু করে, এটাই তার ক্ষুধা। আমাদের দেখে সে গর্জন করে উঠল। এবার তার পিঠ থেকে 4টে বিশাল ডানার মতো হাড় বেরিয়ে এলো। সে ঘরের ছাদে উঠে মাকড়সার মতো দ্রুত বেগে ছুটতে লাগলো। একজনের উপর ঝাঁপিয়ে পড়ে এক নিমিষেই সে তার ঘাড় মটকে দিল। রহমতুল্লাহ বুঝতে পারলেন সাধারণ মন্ত্রে একে মারা যাবে না। তিনি পকেট থেকে একটি শিশি বের করলেন, যেটাতে জমজমের পানি ছিল, আর এক খণ্ড কালী পাহাড়ের পাথর বের কর। তিনি চিৎকার করে বললেন, সবাই ঘর থেকে বেরো, আমি ওর সাথে এই ঘরটাই ধ্বংস করে দেব। গ্রামের যুবকরা যখন দৌড়ে পালাচ্ছে, রহমতুল্লাহ নিজের শরীরের সব শক্তি সঞ্চার করে জিনের বুকের উপর ঝাঁপিয়ে পড়লেন। তিনি জানতেন এই জিনকে মারতে হলে তাকে নিজের শরীরকে আধার হিসাবে ব্যবহার করতে হবে। তিনি এক বিশেষ মন্ত্র পড়ে জিনের আত্মাকে নিজের শরীরের ভেতরে টেনে নিতে শুরু করলেন। জিনের চিৎকার আর রহমতুল্লাহর আর্তনাদে পুরো নীলগঞ্জ কেঁপে উঠল। জিনের কালচে ধোঁয়া গুনিনের শরীরের ভেতরে ঢুকে যাচ্ছে, আর গুনিনের শরীর ফুঁড়ে বের হচ্ছে নীল আগুন। ঠিক সেই মুহূর্তে সুড়ঙ্গের ছাদ ধসে পড়তে শুরু করলো। বিস্ফোরণের শব্দে পুরো নীলগঞ্জ কেঁপে উঠেছিল। পরের দিন সকালে দেখা গেল সেই পরিত্যক্ত হাসপাতালের চিহ্ন পর্যন্ত নেই। জায়গাটা একদম সমতল হয়ে গেছে, যেন সেখানে কোনোদিন কোনো দালান ছিল না। কিন্তু মাটি খুঁড়ে রহমতুল্লাহ বা জিনের কোনো দেহাবশেষ পাওয়া যায়নি। তবে গল্পটি এখানেই শেষ হয়নি। আজও নীলগঞ্জের বয়স্ক মানুষেরা বলে মাটির নিচ থেকে মাঝে মাঝে রহমতুল্লাহর তসবিহ পাঠ করার শব্দ শোনা যায়। তিনি হয়তো এখনো মাটির নিচে সেই নরখাদক জিনকে বুকে চেপে ধরে রেখেছেন, যাতে সে আর কোনোদিন মানুষের রক্ত না চাকতে পারে। তবে সাবধান, যদি কোনোদিন ওই জায়গার মাটির উপর দাঁড়িয়ে কেউ জোরে রক্ত শব্দটি উচ্চারণ করে, তবে মাটির নিচ থেকে নাকি এক ভয়ঙ্কর গর্জন ভেসে আসে। লোকে বলে জিনটা আজও ক্ষুধার্ত, সে শুধু সুযোগ খুঁজছে রহমতুল্লাহর ভাদন ছিঁড়ে বের হয়ে আসার।
নীলগঞ্জে সেই হাসপাতালে এখন ঘন জঙ্গল, কিন্তু গ্রামের কেউ সেখানে গাছ কাটতে বা গবাদি পশু চড়াতে যান না, কারণ তারা জানে মাটির নিচে এক প্রাচীন লড়াই এখনো চলছে। আর কোনোদিন যদি সেই লড়াইয়ে রহমতুল্লাহ হেরে যান, তবে পুরো বাংলা জুড়ে শুরু হবে সেই নরখাদক জিনের রক্তজরা তাণ্ডব। এই ছিল আমাদের আজকের ঘটনাগুলো কেমন লেগেছে আমাদের জানিয়ে দিন কমেন্ট করে। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আবারও ফিরে আসবো নতুন কোনো ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।